ওয়েলকাম ব্যাক। এইচএস 2026 সেমিস্টার 4-এর লাস্ট মিনিট সাজেশনের এটা সেকেন্ড ভিডিও। যদি তোমরা প্রথম ভিডিওটি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে চেক করে নাও প্রথম ভিডিওটি। এই সাজেশনের সমস্ত কোশ্চেন পর্ষদ, এবিটিএ এবং পাঠ্য বই ছাড়াও আরও বিভিন্ন বই থেকে দেখে কম্বাইন করে বানানো। তো ভিডিওটি শুরু করা যাক। নেক্সট হচ্ছে একটোমাইকোরাইজা আর এন্ডোমাইকোরাইজা। একটোমাইকোরাইজা আর এন্ডোমাইকোরাইজা কি? প্রথমে এর পার্থক্য জানা দরকার। একটোমাইকোরাইজা আর এন্ডোমাইকোরাইজা এর অবস্থান, একটোমাইকোরাইজার অবস্থান ছত্রাকটি মূলের কোষের বাইরে অবস্থান করে, আর মাইকোরাইজা ছত্রাকটি মূলের কোষের ভেতরে অবস্থান করে। আমরা জানি মাইকোরাইজা কি, আর এর মিথজীবীভাবে অবস্থান করে সেটা আমরা জানি, এবং উদ্ভিদের মূলে অবস্থান করে। কিন্তু এদের দুটো প্রকার আছে, একটো এবং এন্ডো। এই একটো এন্ডোর একজন হলো একটো হচ্ছে ছত্রাকের মূলের কোষের বাইরে অবস্থান করে, এন্ডো হচ্ছে ছত্রাকের মূলের কোষের ভেতরে অবস্থান করে। হার্টিং নেট, কোষের মধ্যবর্তী প্রাণে হার্টিং নেট তৈরি হয় এবং এদের কোনো এন্ডোমাইকোরাইজার হার্টিং নেট থাকে না। ছত্রাকের আবরণ, মূলের চারপাশে একটোমাইকোরাইজার ছত্রাকের একটি ঘন আবরণ বা ম্যান্টেল থাকে। এন্ডোমাইকোরাইজার ক্ষেত্রে এরকম কোনো ম্যান্টেল দেখা যায় না। কোষের গঠন, একটোমাইকোরাইজার ভেতরে কোনো বিশেষ অঙ্গাণু তৈরি করে না, আর এন্ডোমাইকোরাইজার কোষের ভেতরে আরবাসকুলাস বা ভেসিকলস তৈরি করে, তাই একে ভ্যাম বলা হয়। ভেসিকলস অর্থাৎ একটোমাইকোরাইজা কোন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়? যেমন পাইন, ইউক্যালিপটাস, ওক, বৃহৎ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। এন্ডোমাইকোরাইজা সাধারণত গুল্ম এবং শস্য জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, যেমন ধান, গম, অর্কিড। এই অপশনটা থাকতেও পারে, নাও দিতে পারো, অসুবিধা নেই। প্রধানত এটা বেসিডিওমাইকোটা বা এসকোমাইকোটার পর্বের ছত্রাক, আর এন্ডোমাইকোরাইজা গ্লোমেরোমাইকোটা পর্বের ছত্রাক। নেক্সট হচ্ছে মাইক্রোক্লাইমেট। অণু জলবায়ু বলতে কোনো একটি নির্দিষ্ট ক্ষুদ্র অঞ্চলের জলবায়ুকে বোঝায়, যা তার চারপাশের বৃহত্তর অঞ্চলের জলবায়ু থেকে কিছুটা ভিন্ন হয়। কৃষকরা নির্দিষ্ট ফসলের জন্য মাইক্রোক্লাইমেট ব্যবহার করেন, যেমন চা চাষের জন্য অতিরিক্ত সূর্যালোক অনুকূল নয়, এর জন্য কিছু ছায়ার দরকার হয়, সেক্ষেত্রে মাইক্রোক্লাইমেটের দরকার হয়। বা কিছু কিছু পোকা বা উদ্ভিদ শুধুমাত্র একটু স্যাঁতসেঁতে পরিবেশেই থাকতে পছন্দ করে বা বেঁচে থাকে, সেক্ষেত্রে মাইক্রোক্লাইমেটের গুরুত্ব আছে। এছাড়াও এর যদি অন্য আমি এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে শহরাঞ্চল, কংক্রিটের দালান বা পিচ ঢালা রাস্তায় দিনের বেলা তাপ শোষণ করে বেশি, ফলে শহরের তাপমাত্রা গ্রামের চেয়ে অনেক ডিগ্রি বেশি হয়। এক্ষেত্রে যেমন ক্লাইমেটের সঙ্গে এই ক্লাইমেটের কিছু জায়গা ক্লাইমেটের আলাদা অবস্থান দেখা যাচ্ছে। গ্রিন হাউস গাছের ক্ষেত্রে কাঁচের ঘরের ভেতরে তাপ আটকে থাকে, যা বাইরের পরিবেশের চেয়ে অনেক বেশি উষ্ণ মাইক্রোক্লাইমেট তৈরি করে। মাইক্রোক্লাইমেট মানেই শুধু ছায়া বা ঠান্ডা নয়, মাইক্রোক্লাইমেট মানেই হচ্ছে যেটা একটি ক্ষুদ্র অঞ্চলের জলবায়ু, যা চারপাশের বৃহত্তর জলবায়ু থেকে অনেকটা ভিন্ন। নেক্সট খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিবেট-পপার হাইপোথিসিস। এই হাইপোথিসিসটা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পল এলরিচ এই বাস্তুতন্ত্রের ক্ষেত্রে এই হাইপোথিসিসটা প্রথম প্রবর্তন করেন। তার মতে বাস্তুতন্ত্র হলো একটি উড়োজাহাজের মতো। উড়োজাহাজ যেমন অনেকগুলি একাধিক স্ক্রু বা রিভেট দিয়ে জোড়া আছে, তেমনি বাস্তুতন্ত্র অনেকগুলি প্রজাতি এবং তাদের কার্যকলাপ দ্বারা একসাথে আবদ্ধ। তার মতে যদি এই একটা রিভেট যদি খুলে পড়ে যায়, তখন যেমন পুরো উড়োজাহাজের ক্ষতি হয়, তেমনি কোনো প্রজাতির যদি কোনো বিলুপ্তি ঘটে বা প্রজাতির সংখ্যার অত্যাধিকভাবে কম হয়, তখন কিন্তু সেই পুরো বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। প্রজাতি মানেই রিভেট, তিনি বলেছেন। পরিবেশের প্রতিটি প্রাণী উদ্ভিদ হলো উড়োজাহাজের এক একটি রিভেট। এই একটি রিভেট হারিয়ে গেলে শুরুতেই কোনো বড় পরিবর্তন চোখে পড়ে না। বিলুপ্তি মানেই রিভেট খুলে নেওয়া, অর্থাৎ মানে যখনই কোনো প্রজাতির বিলুপ্ত হচ্ছে, তখন তিনি বলতে চাইছেন যেন উড়োজাহাজের ক্ষেত্রে যেমন যদি আমি রিভেট খুলে নিই, সেই রকমই জিনিসটা দেখাবে। তার মতে যদি কোনো একটি রিভেট খুললে উড়োজাহাজের হয়তো কোনো বিরাট পরিবর্তন দেখা যায় না, কিন্তু প্রত্যেকটা রিভেট একটার সাথে আরেকটা যুক্ত। যদি অনেকগুলি রিভেট একসাথে খুলে যায়, তখন একটা বড় উড়োজাহাজের
ক্ষতি হতে পারে, সেইভাবেই একটা বড় প্রজাতির বিলুপ্তি ঘটতে পারে এবং সেই প্রজাতির বিলুপ্তির ফলে কোনো বাস্তুতন্ত্রের প্রচণ্ড ক্ষতি হতে পারে। যদি কোনো প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, যেমন কোনো কিস্টোন প্রজাতি বিলুপ্ত যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বাস্তুতন্ত্র পুরোই ভেঙে পড়তে পারে। যেমন মৌমাছি আকারে ছোট হলেও তারা উদ্ভিদের পলিনেশন ঘটায়। যদি মৌমাছি না থাকে, ফল ও শস্যের উৎপাদন বন্ধ হয়ে যাবে। এর ফলে নতুন করে জন্মাবে না বা খাদ্যাভাব দেখা যাবে। সেক্ষেত্রে বাস্তুতন্ত্রের এটা বিরাট ক্ষতি। এবার যদি কোনো বাস্তুতন্ত্রে বাঘ যদি না থাকে, তাহলে হরিণ এবং অন্যান্য নিরামিষাশী প্রাণীদের অস্বাভাবিক হারে সংখ্যা বেড়ে যাবে, যা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে একেবারেই সঠিক নয়। এই থেকেই আসে কিস্টোন প্রজাতিও আলাদাভাবে কোশ্চেন আসতে পারে। এলরিচ বলেছেন যে সব রিবেট সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। যদি বিমানের সেটে রিবেট খোলা হয় তবে হয়তো বড় ক্ষতি হবে না, কিন্তু যদি ডানার রিবেট খোলা হয় তবে বিমানটি সাথে সাথে পড়ে যাবে। একইভাবে বাস্তুতন্ত্রের কিছু বিশেষ প্রজাতি আছে যাকে কিস্টোন বিশেষ বলা হয় এবং বিলুপ্ত হলে পুরো পরিবেশ ধ্বংস হয়ে যেতে পারে। বায়োএড একটি বায়োলজি সম্পর্কিত চ্যানেল, যেখানে জীববিদ্যার সমস্ত ক্লাসের সমস্ত বোর্ডের সব ধরনের টপিক খুব জটিল থেকে সহজভাবে বোঝানো হয়। আমাদের চ্যানেলে প্রতি সোমবার ও শুক্রবার ভিডিও আসে। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নেক্সট, ইলিশ মাছের বৃদ্ধিতে পরিজন গুরুত্বপূর্ণ কেন? প্রথমেই বলি, ইলিশ একটা অ্যানাড্রোমাস মাছ, অর্থাৎ এরা লবণাক্ত সমুদ্রের জলে বাস করলেও বংশবিস্তার বা ডিম পাড়ার জন্য কিন্তু এরা মিষ্টি জলের নদীতে ফিরে আসে। এবং কেন ফিরে আসে এবং কেন এদের এই মাইগ্রেশন দরকার, সেটাই হচ্ছে প্রধান। 1. বংশবিস্তার প্রজনন। সমুদ্রের উচ্চ লবণাক্ততা এবং পরিবেশে ডিম ফোটার জন্য অনুকূল নয়, এবং তাই পরিপক্ক হওয়ার জন্য উপকূলের মিষ্টি জলের নদীতে, পদ্মা, মেঘনা ইত্যাদি নদীতে তারা ডিম পাড়তে আসে, এবং এই সব মিষ্টি জল নিষিক্তকরণের জন্য সবচেয়ে নিরাপদ এবং উপযুক্ত। দ্বিতীয়, লার্ভা এবং জাটকার বৃদ্ধি। ডিম ফুটে যে লার্ভা বের হয়, সেই লার্ভাকে বলা হয় জাটকা। নদীর মোহনা বা মিষ্টি জলে এই জাটকাদের বড় হওয়ার জন্য প্রচুর পুষ্টি উপাদান থাকে বা প্রাকৃতিক খাবার থাকে, যা এদের দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে। জলের লবণাক্ততা এবং শারীরিক ভারসাম্য অসমো রেগুলেশনে সাহায্য করে। ইলিশ মাছের শরীরের গঠন এমন যে তাদের বিভিন্ন মাত্রায় লবণাক্ততার প্রয়োজন হয়, তাই সমুদ্রের উচ্চ লবণাক্ততা এবং মিষ্টি জলের লবণাক্ততা, এদের দু ধরনের পরিবেশ শরীর মানিয়ে রাখার জন্য এদের দু ধরনের জলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী এবং সমুদ্রের মিলনস্থলে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে, এবং পরিজনের সময় ইলিশ প্রচুর খাবার পায়, যা দ্রুত বৃদ্ধিতে এবং শরীরে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ও তেল জমতে সাহায্য করে, যা ইলিশের পরিজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, হ্যাবিটাট ও নিচ দুটো ডিফারেন্ট বা আলাদা, এটা প্রমাণ করবো কি করে। হ্যাবিটাট হলো যে নির্দিষ্ট স্থানে কোনো জীব বসবাস করে, আর নিচ হলো সেই পরিবেশে জীবটির ভূমিকা, খাদ্যাভ্যাস, সম্পদ ব্যবহার, তার আচরণ ও অন্য জীবের সঙ্গে তার সম্পর্ক। অর্থাৎ একটি পুকুরে মাছ, ব্যাঙ, পোকা সবাই একই হ্যাবিটাটে থাকছে, অর্থাৎ এখানে পুকুরটা হলো হ্যাবিটাট। কিন্তু মাছ প্ল্যাঙ্কটনও খায়, ব্যাঙ পোকা খায়, কিছু পোকা আবার উদ্ভিদও খায়, সুতরাং সবার হ্যাবিটাট এক, কিন্তু নিচ ভিন্ন। সুতরাং এখানে আরেকটি নীতি আছে, গাউসের নীতি অনুযায়ী দুটি প্রজাতি যদি একই নিচ দখল করে, তবে তারা দীর্ঘদিন একসাথে থাকতে পারে না, একটি অন্যটিকে সরিয়ে দেয়। কিন্তু একই হ্যাবিটাটে অনেক প্রজাতি একসাথে থাকতে পারে, তাই প্রমাণ হয় হ্যাবিটাট ও নিচ এক নয়। নেক্সট, একটি সরল খাদ্য শৃঙ্খল তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসরণ করে। একটি সরল খাদ্য শৃঙ্খল তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসরণ করে। যেমন উত্তর হলো একমুখী শক্তি প্রবাহ। একমুখী শক্তি প্রবাহ কি? শক্তি প্রবাহ উৎপাদক থেকে পর্যায়ক্রমে উচ্চ স্তরে প্রবাহিত হতে থাকে, এবং প্রতি খাদ্য স্তরে পূর্বের স্তর থেকে শক্তির পরিমাণ হ্রাস পেতে থাকে, যেটা আগে লিন্ডম্যানের 10% লতে আমরা আলোচনা করেছি। মোট যে শক্তি চালক সংস্থার দ্বারা উৎপাদিত হয়েছে তাকে বলা হয় জিপিপি, গ্রস প্রাইমারি প্রোডাকশন। এই উৎপাদনের কিছু অংশ শোষণ এবং অন্য বিপাকীয় কাজে ব্যবহৃত হয়, এবং কিছুটা অব্যবহৃত থাকে, তাকে আমরা বোঝাচ্ছি এন বা এনইউ, আর শোষণকে আমরা বোঝাচ্ছি আর হিসাবে। এবার অবশিষ্ট শক্তি খাদ্যের মধ্যে আবদ্ধ থাকে, এবং তা এনপিপি, যেগুলি তৃণভোজীরা ভক্ষণ করে, অর্থাৎ এনপিপি হচ্ছে নেট প্রাইমারি প্রোডাকশন।
একইভাবে তৃণভোজী প্রাণীদেহে আবার আবদ্ধ শক্তি বেশ কিছুটা শ্বসন এবং বিপাকীয় কাজে ব্যবহৃত হয় এবং রেচন ক্রিয়ায় কিছু অংশ অব্যবহৃত থাকে। তাদের দেহে যেটা সঞ্চিত থাকে সেটা আবার পরবর্তী পর্যায়ে মাংসাশী প্রাণীর তৃণভোজী দেহে থেকে স্থানান্তরিত হয়। যেমন ঠিক এরকম সূর্যরশ্মি কোনো একটা উৎপাদকের এইখানে উৎপাদকের ওপর এলো, উৎপাদক সেটা গ্রহণ করলো, তারপর সেই উৎপাদক থেকে সেটা জিপিপিতে আছে, তারপর সেটা আসছে এনপিপি। কখন? যখন তৃণভোজীরা সেই ঘাস বা জাতীয় উদ্ভিদদের খেলো। তৃণভোজীর দেহে কিছু বিপাকীয় কাজে খরচা হলো আর কিছু সঞ্চিত রইল। যে পরিমাণ সঞ্চিত হলো সেই সঞ্চিত হতে হতে তারপর আসছে দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ের খাদ্যগুলো সেই তৃণভোজীদের গ্রহণ করলো এবং গ্রহণ করার পর তাদের দেহে সঞ্চিত জিনিসটা মাংসাশীরা গ্রহণ করলো এবং মাংসাশীর দেহে বাকি জিনিস ইউজ হলো। এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে প্রথমে রেখাটা এই এক চ্যানেল, এই চ্যানেলটা এখান থেকে শুরু হয়ে আস্তে 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 ছোট হচ্ছে, অর্থাৎ এখানে শক্তি সব থেকে বেশি ছিল। আস্তে আস্তে এটা শক্তিটা আস্তে আস্তে কমতে শুরু করছে, অর্থাৎ লিন্ডম্যানের 10% লকে এটা প্রদর্শন করছে যে 10% শক্তি শুধুমাত্র ব্যবহার হবে, 10% শক্তি শুধুমাত্র হবে, 90% শক্তি তার ব্যবহার হয়ে যাবে বা শরীর পরিবেশে ফিরে যাবে। এই প্রবাহ শুধুমাত্র একমুখী, দ্বিমুখীও নয়, শুধুমাত্র এই প্রবাহ সর্বদা একমুখী হয় এবং তাই একে শক্তির তাপগতিবিদ্যার প্রথম, তাই বলছে একটি সরল খাদ্য শৃঙ্খল তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসরণ করছে। নেক্সট কোয়েশ্চেন, ফাইটোপ্ল্যাঙ্কটনের স্ট্যান্ডিং ক্রপের বায়োমাস এত এবং যা 30 কেজি এম স্কোয়ার বায়োমাস বিশিষ্ট জুপ্ল্যাঙ্কটনের একটি বৃহৎ স্ট্যান্ডিং ক্রপকে বাঁচিয়ে রাখে। এই জুপ্ল্যাঙ্কটন আবার 27 কেজি এম স্কোয়ার বায়োমাস বিশিষ্ট ছোট্ট মাছ ভক্ষণ করে, যাকে পরে 35 কেজি এম স্কোয়ার বায়োমাস বিশিষ্ট বৃহৎ মাছ ভক্ষণ করে। তাহলে এদের বাস্তুতান্ত্রিক পিরামিডের প্রকৃতি কিরূপ হবে এবং এদের প্রকৃতি পিরামিডটা কিরকম দেখতে হবে। অর্থাৎ প্রথমে আমরা জানবো কি কি ট্রপিক স্তর আছে। 4টে স্তর আমরা দেখতে পাচ্ছি, যেখানে সব থেকে ফাইটোপ্ল্যাঙ্কটনে কম বায়োমাস এবং আমরা দেখেছি তারপর আস্তে আস্তে বৃহৎ মাছের ক্ষেত্রে এই বায়োমাসের সংখ্যা বেড়েছে। এইবার পিরামিডের প্রকৃতিটা কিরকম হতে পারে। পিরামিডের প্রকৃতি হতে পারে, অন্য সময় পিরামিডের প্রকৃতি হয় ফাইটোপ্ল্যাঙ্কটনে, যেটা আমরা আগে দেখলাম। এখানে সব থেকে বেশি উৎপাদকের দেহে শক্তি জমা থাকবে, তাই এটা সব থেকে বেশি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে, এক্ষেত্রে আমাদের প্রশ্নটাই হচ্ছে যে ফাইটোপ্ল্যাঙ্কটনের স্ট্যান্ডিং ক্রপ বায়োমাস 5 কেজি, সব থেকে কম। তাহলে এক্ষেত্রে আমাদের পিরামিডটা আগেই উল্টো হবে। সাধারণত স্থলভাগের ক্ষেত্রে বাস্তুতন্ত্রের উৎপাদকের বায়োমাস সব থেকে বেশি থাকে, অর্থাৎ স্থলভাগের ক্ষেত্রে গাছ থাকে এবং তাদের বায়োমাস সব থেকে বেশি থাকে এবং তা যত উপরের দিকে বাড়ে। এইচএস 2026 সেমিস্টার 4-এর সাজেশনের এটা সেকেন্ড পার্ট। আরও একটি পার্ট আগামী দিনে আসছে। ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন।